এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু আছেন আমাদের সঙ্গে। প্রথমে সদস্য সচিব বলেছিলাম, ক্ষমা চেয়ে নিয়েছি পুরানো যে ডেজিগনেশন সেটি বলবার জন্য। মুজিবুর রহমান মঞ্জু, এমনও দিন গেছে এই রাজনীতি অনুষ্ঠানে, আপনার মনে থাকবে বিএনপির কোনো গেস্ট নাই, অনেকেই জেলে, কেউ গর্তে ঢুকে গিয়েছিলেন, গর্ত থেকে আর বের হচ্ছিলেন না। তখনকার ক্ষমতাসীন দলের ভাষায় অ্যারেস্ট হবার ভয়ে বের হতেন না। তখন বিএনপির নারী সদস্যরা সাহস করে গণমাধ্যমে এসে তখনকার সরকারের বিরুদ্ধে কথা বলতেন। নীলুফার চৌধুরী মনি, ব্যারিস্টার রুমিন ফারহানা, ফাহিমা নাসরিন মুন্নি, নিপুণ রায় চৌধুরী, যাদের কথা না বললেই নয়। এবং এই অনুষ্ঠানে কখনো এমন হয়েছে সপ্তাহের শুরুতেও নীলুফার চৌধুরী মনি আসছেন, সপ্তাহের শেষেও আসছেন, কারণ অতিথি নাই, বিএনপির কোনো অতিথি নেই, বিএনপির হয়ে কথা বলবার লোক নেই। কখনো কখনো আপনাকে আমরা ডেকে আনতাম বিএনপির তরফ থেকে কথা বলবার জন্য। সেই সব দিনের কথা নিশ্চয়ই আপনি ভুলে যাননি। এখন অনেকেই গর্ত থেকে বের হয়ে বিদেশ থেকে উড়ে এসে নমিনেশন পেয়ে যাচ্ছেন, কিন্তু যখন কেউ ছিল না বিএনপির হয়ে কথা বলবার জন্য, তারা নমিনেশন পাচ্ছেন না। তাদের অপরাধ কি? তারা নারী, সে কারণে। ধন্যবাদ নিকল আপনাকে। নারীদের অবহেলা বা তাদের প্রতি একটা বিমাতাসুলভ আচরণ এটা আমাদের সমাজে আছে, নাই যে তা না। আমাকে একটা জেলা বিএনপির এক নারী এসে একদিন কথা বলতে বলতে আমি দেখলাম যে মানে শি ওয়াজ ক্রাইং, মানে ওই ধরনের, যে সে বলছেন যে সে চেয়েছিলেন যে বিএনপির সেক্রেটারি হতে চান জেলার। একজন তো অবাক হয়েছেন, তুমি সেক্রেটারি হতে চাও, মানে একটা নারী একটা সেক্রেটারি হবে এটা ভাবতেই পারতেছেন না, এরকম আর কি আচরণটা। আপনি যাদের নাম বলেছেন, হ্যাঁ আমারও ঠিক মনে আছে, আমরা যখন 5ই মে আপনার 2006 সাল না, 5ই মে না, এটা হয়েছিল 2013 সাল 5ই মে, যে পল্টনে যখন ঘটনা হলো, তখন আপনার সৈয়দ আফিফা আশরাফি পাপিয়া না নামটা পুরোপুরি, এই ক্রাইসিসে আমরা কাউকে পাচ্ছিলাম না। আমি তখন টেলিভিশনে আমি দায়িত্বে ছিলাম। পাপিয়াকে আমি দেখেছি, উনি এই কঠিন অবস্থার মধ্যে গিয়ে টক শোতে গিয়ে হাজির হয়েছেন। তো নারীদের একটা সুবিধা কি, সেটা হচ্ছে ক্রাইসিসে নারীরা এক ধরনের অ্যাডভান্টেজ পান, বা তাদের উপর ওই ধরনের বৈষম্যটা বা হামলাটা কম হয়। আমরা সবসময় আন্দোলনে দেখেছি নারীরা কিন্তু সবসময় সাহসী ভূমিকা রাখেন, এবং নারীরা যখনই ভূমিকা রাখেন তখনই বিজয় আসে। কিন্তু এটা সত্য যে নারীদেরকে এটা আলাদা করে আপনাকে দেখতে হবে। আদার দেন তারা কিন্তু প্রিভিলেজ থেকে বঞ্চিত হন। আপনি যাদের নাম বলেছেন তারা হতে পারে যে নির্বাচনী যুদ্ধে হয়তো দেখা যাবে যে ওই পুরুষ তার আসনে যিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তার হয়তো ভূমিকাটা অনেক বেশি ছিল। যেমন স্পেসিফিক আপনি মানে সময় নাইলে আমি প্রত্যেকে ধরে ধরে আলোচনা করতে পারতাম। যেমন ধরুন রুমিন ফারহানা, তার আসনটা খালি রাখা হয়েছে কেন? জোটকে দেওয়ার জন্য। এটা কিন্তু একটা জটিল পরিস্থিতি। এটা এমন না যে একটা পুরুষকে দেওয়া হয়েছে তার কাউন্টারে। এটা হয়তো এটা আপা ভালো বলতে পারবেন, হাবিব আপা যেটা বললেন, যে ওখানে যদি হয়তো সেটা জোটের জন্য ওনারা না রাখতেন, তাহলে হয়তো রুমিনকেই তারা সেখানে দিতে পারতেন। তো সবটা এমন না যে নারীর কারণে তাকে বাদ দেওয়া হয়েছে বা নারীকে কম মূল্যায়ন করা হয়েছে, বিষয়টা এমন না। রুমিনকে হয়তো দেখা যাবে যে ওনারা হয়তো ওই যে 50টা সিট আছে যেখানে স্পেশালি কনসিডার করা, সেখানে তারা করবেন। দেখেন আমরা সংরক্ষিত নারী আসনে, জি, মানে একজন নারী বলে তিনি যোগ্য হওয়া সত্ত্বেও তাকে সংরক্ষিত নারী আসনে আমি বলছি যে এইভাবে হিসাবগুলো মেলায়। আমি আপনাকে একটা উদাহরণ দিলাম। যিনি জনগণের প্রতিনিধি, তিনি জনগণের ভোটে যেতে চাবেন নিশ্চয়ই, তার সকল যোগ্যতা থাকার পরে তিনি কেন আসলে যোগ্যতা থাকার পরে সংরক্ষিত নারী আসনে না, এটা চান না। এটা আপনি যাদের নাম বলছেন, নীলুফার মনিকে আমি বলেছি, উনি বলছেন না আমি সরাসরি নির্বাচিত হতে চাই। রুমিনও বহুবার এটা বলেছেন যে না ভাই, আমি আর আপনারা তো আমাদেরকে সংরক্ষিত করেছিলেন নারী নেতৃত্বকে উঠে আনার জন্য, তো আমরা তো উঠে আসছি, এখন আমাদেরকে কেন সেটাতে দিবেন? এবং রুমিনকে আমি দেখেছি সে খুব ডেসপারেট, যে সে তারপরও সে ইলেকশন করতে চায়। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাকে বলি। আমাদের নারীদের সঙ্গে এটা কথা আমি আরো 2-1 জায়গায় বলেছি। আমাদের অফিসে, আমাদের দলে যখন কোনো নারী যোগদান করতে আসে, আমি অফিসে এটা নিয়ে নিষেধ করেছি যে তার হাজব্যান্ড কি করে এটা জিজ্ঞেস করা যাবে না। কারণ আমরা একটা নারীকে প্রথম ইন্ট্রোডাকশনেই তাকে জিজ্ঞেস করি যে আপনার হাজব্যান্ড কোথায় আছে, কি করেন ইত্যাদি, কিন্তু একটা পুরুষকে কিন্তু জিজ্ঞেস করি না আপনার ওয়াইফ কি করেন। তো ফলে দেখা যায় একজন নারী যার হয়তো ব্রোকেন ফ্যামিলি থাকতে পারে, যার হয়তো সিঙ্গেল মাদার হতে পারে, নানা ধরনের সে অস্বস্তি বোধ করে যে আমার হাজব্যান্ড পরিচয় দিয়ে আমাকে কেন রাজনীতি করতে হবে। আমাদের সমাজে এই ধরনের ব্যারিয়ারগুলো সিরিয়াস পর্যায়ে আছে। এটা যারা
একদম ফিল্ড লেভেলে কাজ না করে তারা সেই ব্যারিয়ার আসলে বিএনপির মতো এত বড় দলও খুব বেশি একটা ভাঙতে পেরেছে বলে মনে হয় না। মাহবুবা হাবিবা, আসছি মুজিবুর রহমান মঞ্জু ব্যারিস্টার রুমিন ফারহানার কথা বললেন এবং আমার মনে হলো যে আপনারা নমিনেশন দিলেন 237 আসনে, কিন্তু সব ছাপিয়ে আলোচনা হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা কেন নমিনেশন পায়নি, মানে কেন এই ধরনের আলোচনা তাকে নিয়ে আপনার কি মনে হয়? রুমিন তো তার আসনে অত্যন্ত যোগ্য নেত্রী, মঞ্জু ভাই যথাযথই বলেছেন। সে যেভাবে তার আসনে কাজ করেছে, তার জনসংশ্লিষ্টতা আছে, এখানে আমাদের জোটের কিছু বাধ্যবাধকতা থাকায় তার আসনটা স্থগিত আছে। তার আসন কিন্তু ঘোষণা করা হয়নি। আসন ঘোষণা করা হলে এটা বাধ্য হয়, মানে যদি জোটের আমাদের চাপ না থাকে, মানে জোটটা এখানে ম্যাটার না করে বা ওইটা আমরা যদি ওভারকাম করতে পারি, তাহলে ওই সিটটা অফকোর্স রুমিন ফারহানা। রুমিন খুব স্পষ্টভাবে সবসময় বলেছে যে সে নির্বাচন করতে চায়। দেখুন, যেটা আপনি বললেন সংরক্ষিত, আমি নিজেও কখনোই চিন্তাই করিনি এবং আমি ভাবি না যে আমি সংরক্ষিত করব, কারণ সংরক্ষিত হচ্ছে বিশেষভাবে এটা হচ্ছে এক ধরনের প্রোটেকশন। এই প্রোটেকশনটা যাদের দরকার তাদের জন্য হয়তো প্রয়োজন, কিন্তু একই সাথে এই সংরক্ষিত সিস্টেমটা কিন্তু ওভারঅল প্রতিটা দলকে মানে একটা স্পেস দিয়ে দিচ্ছে, যেন তারা মানে নারীদেরকে সাংগঠনিকভাবে বলুন, যখন রিপোর্ট তৈরি করার প্রশ্ন আসে, সাংগঠনিক রিপোর্টগুলো কোনো দলেই দেখা যায় নারীদের সাথে ঠিক ফেভারে আসে না। আমি এই প্রসঙ্গে একটু উল্লেখ করি, এখনো আমার সামনে আমার একটা তরুণ বন্ধু আছেন, উনি এখনো বলাই শুরু করেননি। তারা কিন্তু একটা ট্রেন্ড সেট করতে পারেন নারীদেরকে দেওয়ার মাধ্যমে। দেখুন, আপনি জামাত ইসলামী দেখেছেন না, 300 সিটে এসেছে, একটাও কি নারী দেখেছেন? আমি জাস্ট বলতে চাইছি মাইন্ডসেট, দিস ইজ দ্য মাইন্ডসেট। কারণ নারীদের তো 50 জন পাঠাবোই আমরা, ওই কথাটা কিন্তু আগেই মাথায় ঢুকে গেছে। কিন্তু আমি তো চাইছি আমার লোক আমাকে ভোট দিক, আমি তো চাইছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব, আমার লোক আমাকে ভোট দিবে, এটা আমার চাওয়া। আমি আমার নিজের সিটের ক্ষেত্রে আমি আমার দল যেটা আমাকে সিদ্ধান্ত আমার সিটের জন্য নিয়েছে, আমি সেটার সাথে সম্পূর্ণ সহমত, কিন্তু আমি সেটা শ্রদ্ধাও করি এবং সেটা আমি মানবো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম নারীদেরকে যেখানে যেখানে মিনিমাম পসিবিলিটি আছে, রাজনৈতিক দল আসলে কেন ভোট করে, সিট তো প্রতিটা সিট কাউন্ট হয় কিন্তু নিকল, হ্যাঁ, কাজে ওই জায়গাটা এভরি সিট ম্যাটার্স। কাজে ওই জায়গাটা ক্যালকুলেশনে প্রতিটা জায়গায় আপনি যদি নিচে থেকে ওপর পর্যন্ত দলের প্রতিটা অংশ আপনাকে সমর্থন না দেয়, আপনি টপ চাইছেন, কিন্তু তার কাছে সাংগঠনিক রিপোর্টগুলো একটাও দেখা যাচ্ছে কিছুটা ওইখানে যে মাইন্ডসেটটা কাজ করছে, ওইটা একটা নেগেটিভ পয়েন্ট হয়ে যায়। আর আপনার ওই কথাটাই আসে, আপনি একটা প্রশ্ন আমাকে করেছিলেন, এটাকে এখন অ্যান্সার দিব। আপনি যেটা বলেন, দেখুন, আপনি আমাদের যেটা পরিকল্পনা, যেটা আমরা সামনে নারীদের নিয়ে ভাবছি, ওটা হবেই, এতে কোনো সন্দেহ নেই। এবং এখন আমরা 63টা সিট আমাদের ঘোষণা করা বাকি আছে, যার মধ্যে একটা গুড নাম্বার, অ্যাটলিস্ট 40 বা 45 হয়তো চলে যাবে আমাদের জোটের কাছে। এইটা কিন্তু প্রাথমিক মনোনয়ন, নিকল, আমি আবারও বলি, হ্যাঁ, এটা প্রাথমিক মনোনয়ন, এটা ফাইনাল হবে। এই মনোনয়নটা আমরা আশা করছি ডিসেম্বরের মাঝামাঝি অথবা শুরুর দিকে। আমি প্রত্যাশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা অন্তত 15টার অনেক বেশি দিতে পারবে, এবং ম্যাডামের সিট তো কাউন্ট করে কিছু নাই, শি ইজ অ্যাবাউট। কথা বলি আপনাকে, সেটা হচ্ছে আমরা যখন সংসদে সরাসরি নির্বাচিত যে 100 আসনের কথা আলোচনা করেছিলাম, তখন নানা জটিলতার কারণে আসছে যে আমরা গ্রাজুয়ালি যাব। তখন কিন্তু আমরা বলেছিলাম 10% রাখা প্রথমবারে। এখানে সাইফুল্লাহ আছে, আমরা কিন্তু ওইটাকে সাপোর্ট করেছিলাম, কিন্তু বিএনপি বলেছিল 5%। এই জায়গায় আমরা একটু হতাশ হয়েছি যে বিএনপি বড় দল হিসেবে বিএনপিরই অ্যাবিলিটি আছে 10% দেওয়া। কিন্তু বিএনপি এখানে আমি আসলে অ্যানসারটা আমি পরে দিচ্ছি, ঠিক আছে? অনুষ্ঠানের নিয়মে হওয়াটা জরুরি।